নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 13ই ফেব্রুয়ারি গোটা বিশ্ব বাজারে এবং যেটাকে বলে জিওপলিটিক্যাল যে অবস্থা বা কন্ডিশনস, বেশ কিছু পরিবর্তন অবশ্যই এসেছে। সেইগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে আমেরিকান বন্ড মার্কেটে যাই ঘটুক না কেন, এটা বোঝা যাচ্ছে যে চাইনিজ যে ইনভেস্টমেন্ট ছিল অর্থাৎ আমেরিকান বন্ড মার্কেটে, সেখান থেকে চাইনিজরা বা চীনারা কিন্তু ধীরে ধীরে অন্য একটা অ্যাসেটের দিকে তারা ক্রমাগত সরে যাচ্ছে। এবং কেবলমাত্র যে চাইনিজ যেটা সেন্ট্রাল ব্যাংক, তারাই যে অন্য অ্যাসেটে তারা আমেরিকান বন্ড মার্কেট থেকে নিজেদের অর্থ তুলে নিয়ে সেই অ্যাসেটে বিনিয়োগ করছে এমনটি নয়। বিশ্ব জুড়ে বিভিন্ন যে কেন্দ্রীয় ব্যাংকগুলো রয়েছে তারা আমেরিকান ডলার, আমেরিকান বন্ড, এই অ্যাসেটগুলো থেকে আস্তে আস্তে নিজেদের সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। এবং বর্তমানে যা অবস্থা দাঁড়িয়েছে, গোটা বিশ্ব জুড়ে একটি অনিশ্চয়তার একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং সেটা ডেফিনেটলি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। তবে এর মধ্যেও একটি হয়তো বা স্বস্তির কারণ ঘটলেও ঘটতে পারে, যেটা ভারতবর্ষের পক্ষে হয়তো ভালো দাঁড়াবে, বিশেষ করে ভারতীয় অর্থনীতির জন্য। সেটা হচ্ছে ট্রাম্প বলেছেন যে তার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা ইউক্রেন সম্পর্কে বর্তমান যে অবস্থা সেটাতে হয়তো একটা সমঝোতা হতে পারে, একটা শান্তি চুক্তি হতে পারে। এবং সেই শান্তি চুক্তির ব্যাপারটাও তিনি যে ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছে জেলেনস্কি, তাকে ট্রাম্প তিনি জানিয়েছেন বলে বিশ্বের যে বিভিন্ন দেশ তাদেরকে তিনি জানিয়েছেন। এমতো অবস্থায় দুটো কাজ হতে পারে, অর্থাৎ দুটো অবস্থা দাঁড়াতে পারে। যদি সত্যি সত্যি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হয় বা যুদ্ধ থামে, তাহলে প্রথমেই আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম সেটা সিভিয়ারলি কমার সম্ভাবনা রয়েছে। কমবে এমন তো কোনো গ্যারান্টি নেই, অন্যান্য কন্ডিশনস তৈরি হতেই পারে। তবে এই খবরের পরপর কিন্তু ক্রুড অয়েলের দাম, সেখানে আজকের আমরা একটা পতন দেখেছি। ক্রুড অয়েল বিশেষ করে 19শে ফেব্রুয়ারি যে এক্সপায়ারি এমসিএক্সে, সেটা লাস্ট ট্রেড করেছে 6136 টাকা প্রতি ব্যারেল, অর্থাৎ প্রায় 1.5% কাছাকাছি কিন্তু ক্রুড অয়েলের দামে পতন এসেছে। এবং যত ক্রুড অয়েলের দাম কমবে সেটা ভারতবর্ষের জন্য অত্যন্ত মঙ্গলজনক, কারণ ভারতবর্ষের 80% তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, অর্থাৎ ফসিল ফুয়েলের কথা বলছি। এবং যদি সেটা কমে, খুব স্বাভাবিকভাবে আমাদের পকেট থেকে, অর্থাৎ ভারতবর্ষের পকেট থেকে যে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এই তেল কিনতে খরচ হয়, সেটা অনেক অংশেই লাঘব হবে, আমাদের খরচা কমবে, যেটা ভারতীয় অর্থনীতির জন্য ডেফিনেটলি ভালো। এরপর যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকার যে বর্তমান যে ট্রেড পলিসি রয়েছে, আপাতত যেটা বোঝা যাচ্ছে, যেটা বারবার রিটারেট করছি, হয়তো আপনাদের বিরক্ত লাগতেও পারে, কিন্তু এটা আমাদের দেশের ভারতীয় শেয়ার বাজারকে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ট্রাম্প যেভাবে এবং যেমনভাবে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ বসাতে চান বা ট্যারিফ বসাচ্ছেন, তাতে বড় বড় ইকোনমিগুলো আঘাতপ্রাপ্ত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখনো অবধি ভারতবর্ষের বিরুদ্ধে সরাসরি কোনো আক্রমণ অর্থাৎ ট্যারিফ ডেফিনেটলি বসাননি ট্রাম্প, কিন্তু পরোক্ষে যদি অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর 25% ট্যারিফ তিনি বসান, এবং যেটা তিনি বলেছেন সমস্ত দেশ যেখান থেকে আমেরিকা স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানি করে থাকে সেই দেশের উপর তিনি যদি ট্যারিফ বসান, তার মধ্যে ভারতবর্ষ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য নাম হিসাবে সেখানে উপস্থিত থাকবে। এবং সেক্ষেত্রে আমাদের যে অ্যালুমিনিয়াম প্রডিউসিং কোম্পানিজগুলো রয়েছে, আমাদের যে স্টিল প্রডিউসিং কোম্পানিজগুলো রয়েছে, তারা যে সুরক্ষিত থাকবে সেটা তো ডেফিনেটলি বলা চলে না। আপাতত পরিস্থিতিতে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তিনি তার সঙ্গে যে ট্রাম্পের যে কথোপকথনের যে পরিবেশ, সেই পরিবেশ এর আদেও আমরা বেনিফিটেড হব কিনা, অথবা ট্রাম্পের ব্যবহার সেটা উষ্ণ থাকবে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ থাকবে, নাকি তিনি ভারতবর্ষকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে সেরে ফিরে আসার পরেও আক্রমণ করবেন, এটা এখনই বলা সম্ভব নয়। কারণ ট্রাম্প বন্ধুদের সঙ্গে যেরকম আচরণ করেন, ঠিক শত্রুদের সঙ্গেও অনুরূপ আচরণ করে থাকেন।
এই অবস্থায় আমাদের এখনো অপেক্ষা করতে হবে যেভাবে বিশ্ব বাজার অপেক্ষা করে চলেছে। এইবার চলে আসি যে ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে, তার মধ্যে ডেফিনেটলি এই জিওপলিটিক্যাল টেনশনস তো রয়েইছে, উপরন্তু আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিজগুলো রয়েছে এবং যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরসগুলো রয়েছে, সেইগুলো যদি নতুন করে আঘাতপ্রাপ্ত হয় এবং সেক্ষেত্রে ট্রাম্পই যে আঘাত করতে পারেন সবচেয়ে বেশি, সেটা বিনিয়োগকারীরা বিলক্ষণ বুঝেছেন এবং সেই জন্যে ওয়ারিড হয়ে রয়েছেন। একটু স্বস্তি তাদের দিচ্ছে না ভারতীয় শেয়ার বাজার। আগের দিন কিছুটা, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি কিছুটা শর্ট কভারিং হয়েছিল, আপনারা দেখেছেন। নিফটি একসময় 270 পয়েন্ট নেমে গেছিল, সেখান থেকে খানিকটা নিচে নেমে বন্ধ হয়েছিল। আজকের দিনেও মার্কেটে প্রথম দিক থেকে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, সমস্ত সেক্টরগুলো পজিটিভেই ছিল, এমনকি সমস্ত সেক্টরগুলো সবুজেই ছিল। কিন্তু যত সময় এগিয়েছে ধীরে ধীরে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, সবাই কিন্তু তাদের শক্তি হারিয়েছে এবং দিনের শেষে ভীষণ হালকা নেগেটিভ হলেও কিন্তু নেগেটিভেই বন্ধ হয়েছে ভারতীয় শেয়ার বাজার। এবার বিভিন্ন যদি ইন্ডাইসেসগুলো আলোচনা করি, সেখানেও দেখবেন যে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, যদিও মিড ক্যাপ আজকের ফ্ল্যাট ছিল, স্মল ক্যাপ যথারীতি আজকেরও নেগেটিভে বন্ধ হয়েছে। যদিও স্টিল সেক্টরে যেহেতু একটা উত্থান দেখেছি, এই আশা থেকে হয়তো বা নতুন করে কোনো ট্যারিফ বসাবেন না ট্রাম্প, এটা হতেই পারে, একটা আশা নিরাশার উপরই ভরসা করে শেয়ার বাজার এগোতে থাকে। এবং মেটাল সেক্টর সেহেতু দেখেছি প্রায় 1% উপর আজকের উত্থান এসেছিল। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা তো ডেফিনেটলি বলা যায় না যতক্ষণ না সে অ্যাসুরেন্স দিচ্ছেন ট্রাম্প, অথবা ট্রাম্পের অ্যাসুরেন্সেও আমরা যথেষ্ট ভরসা পাবো কিনা সেটা তো কোটি টাকার প্রশ্ন অবশ্যই। তবে এই মুহূর্তে বহু প্রশ্ন বিনিয়োগকারীদের মাথায় থাকবে। বহু বিনিয়োগকারী তারা টেনশনে রয়েছেন, তারা বিভিন্ন মন্তব্য দিয়ে বোঝাচ্ছেন তারা চিন্তায় রয়েছেন। কারো কারো পোর্টফোলিও 15% নেমেছে, কারো 13% নেমেছে এবং সেই ব্যাপারে তারা ওয়ারিড। তাদেরকে এটা বুঝতে হবে যে দেখুন, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ, যদি বিনিয়োগের হিসাবে যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, এটা কিন্তু কোনো অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা নয়, প্রথমেই বলে দিচ্ছি, ইন গুড ফেথ বলছি যে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তারা জানেন যে মার্কেটে যেরকম উত্থান আসে মার্কেটে একইভাবে পতন আসতে বাধ্য, এবং এটাই শেয়ার বাজারের চরিত্র। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা শর্ট টার্ম ভোলেটিলিটি দেখবেন এবং সেটাই স্বাভাবিক, কারণ একটা শেয়ার বাজার এখানে ডেইলি ট্রেডিং হয়, মার্কেট কখনো উঠবে, মার্কেট কখনো নামবে, সুতরাং শর্ট টার্ম ভোলেটিলিটি ডেফিনেটলি থাকবে। কিন্তু ওভার আ লং পিরিয়ড অফ টাইম এই ভোলেটিলিটিটা কিন্তু ধীরে 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 কমতে থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা যদি ভালো মানের, আবার রিপিট করছি, যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ভালো মানের শেয়ারে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে বিনিয়োগ করেন, সেটা কোয়ালিটি লার্জ ক্যাপ বলুন, কোয়ালিটি মিড ক্যাপ বলুন, তাহলে সেক্ষেত্রে তাদের সফল হওয়ার বা সম্পদ সৃষ্টি করার সম্ভাবনাটাই বেশি থেকে যায়। এবার যারা ধরুন 5 বছর আগে, অর্থাৎ কোভিডের পরবর্তী সময় থেকেও যদি দেখে নিই, সেক্ষেত্রে আজকের বিএসসি মিড ক্যাপ এই বছরের ডেফিনেটলি নেগেটিভ রিটার্ন দিয়েছে। বিএসসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দুটোই কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। বিএসসি মিড ক্যাপ এই বছরে 12.18% পতন দেখেছে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি মার্কেট বন্ধ হওয়া অবধি। বিএসসি মিড ক্যাপ প্রায় 15% পতন দেখেছে, 14.95% পতন দেখেছে, এটা আপনারা সবাই দেখেছেন। এবং ডেফিনেটলি বহু মানুষের পোর্টফোলিওতে যাদের মাইক্রো ক্যাপ, যাদের রয়েছে কোম্পানিজ রয়েছে, যাদের স্মল ক্যাপ রয়েছে, তাদের মিড ক্যাপ রয়েছে, হতেই পারে তাদের স্টকসগুলো 52 উইকস হাই থেকে কারো 30%, কারো 40%, কারো 50% অবধি স্টক প্রাইস ডেপ্রিসিয়েট করেছে, এটা ঘটনা। এইবার দীর্ঘমেয়াদী সময় যদি, ইভেন যদি আমরা 5 বছরের যদি দেখি, তাহলে বিএসসি মিড ক্যাপ গত 5 বছরের রিটার্ন দিয়েছে 158.3% এই কারেকশন হওয়ার পরেও। গত 1 বছরে এই কারেকশন হওয়ার পরও বিএসসি মিড ক্যাপ গত 1 বছরে এখনো পজিটিভ রিটার্ন দিয়ে চলছে 5.22%। বিএসসি মিড ক্যাপের ক্ষেত্রে গত 1 বছরের রিটার্ন এসছে পজিটিভ 5.98% এবং গত 5 বছরে 218.37% পজিটিভ রিটার্ন দিয়েছে বিএসসি স্মল ক্যাপ। তাহলে যে ইন্ডাইসগুলো গত 5 বছরে কোনোটা 3 গুণ, কোনোটা মানে মোটামুটি লিটারালি 1.5 গুণের বেশি রিটার্ন দিয়েছে, সেইটা যদি আজকে 30, 40, 50% যদি কারেকশন আসে,
এবং সেটা যদি একজন মানুষ সহ্য না করতে পারেন, তার কেবলই যদি মনে হয় যে মার্কেট শুধুই উঠে যাবে, সেটা কিন্তু শেয়ার বাজার কখনো করে না। সেরকম শেয়ার বাজারে শেয়ার বাজারে বিভিন্ন স্টকের দাম যেরকমভাবে উত্থান দেখে, সেরকমভাবে কিন্তু একই গতি কিংবা তার চেয়েও বেশি গতিতে সেটা নিচে নামতে পারে। এবং সেটা ভালো কোম্পানি হোক কি খারাপ কোম্পানি হোক, সেই ক্ষেত্রে মার্কেটে যখন কারেকশন আসে, মার্কেট ভেদাভেদ করে না, সমস্ত স্টকগুলো নামতে থাকে। সেটার প্রমাণ তো ডেফিনেটলি আপনারা কি 52 উইকস লো স্টক বলুন, কি ফল ফ্রম 52 উইকস হাই বলুন, কি যেগুলো টপ লুজার্স বলুন, সবগুলোর ক্ষেত্রেই বুঝতে পারবেন ভালো কোম্পানিগুলোতেও বড় পতন আসতেই পারে। এবং তার পেছনে ডেফিনেটলি বহু ফ্যাক্টর যে কাজ করে, সেটা গত অন্তত দিন 15 ধরে আমি প্রত্যেকটা এপিসোডেই আলোচনা করে চলেছি। এইবার একটা জিনিস মাথায় রাখুন যে যখন কোনো মানুষ বিনিয়োগ করেন, ধরুন তার টোটাল বিনিয়োগযোগ্য অর্থ যা রয়েছে, ধরুন তিনি 100 টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় যারা ভালো বিনিয়োগকারী তারা কিন্তু বিভিন্ন ধরনের সম্পদে বা অ্যাসেটে তারা ইনভেস্ট অবশ্যই করেন। এরকম বহু ধরনের অ্যাসেটস রয়েছে শেয়ার মার্কেট বা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডস বাদ দিয়ে, যেখানে মানুষ বিনিয়োগ করতে পারেন, মানুষ বিনিয়োগ করে থাকেন, সেটা সম্পূর্ণ তাদের উপর। এরকম মিউচুয়াল ফান্ডের মধ্যে এরকম স্কিমগুলো রয়েছে যারা কেবলমাত্র ডেট এবং মানি মার্কেটেই বিনিয়োগ করে। এরকম মিউচুয়াল ফান্ড স্কিমস রয়েছে যারা বন্ডে ইনভেস্ট করে, সেইগুলোতেও বিভিন্ন ধরনের বিনিয়োগকারী ইনভেস্ট করে থাকেন। তার থেকে ডেফিনেটলি শেয়ার বাজারের থেকে বেশি রিটার্ন এক্সপেক্ট করাটা এই ধরনের আপেক্ষিকভাবে সেফ ইনস্ট্রুমেন্টসে ডিফিকাল্ট। হ্যাঁ, সেফ বলাটা রিলেটিভ সেফটির কথা বলছি, কারণ বন্ডেরও একটা আন্ডারলাইং রিস্ক আছে, রিস্ক অফ ডিফল্ট রয়েছে, ইন্টারেস্ট পেমেন্ট ডিফল্ট রয়েছে। এবং কি আপনি যদি ব্যাংকে ফিক্স করে রাখেন, সেখানেও ইনফ্লেশনের মারের ভয় রয়েছে, সেটারও একটা আন্ডারলাইং রিস্ক রয়েছে। ক্রিপ্টো যেহেতু আনরেগুলেটেড এরিয়া এবং ভারতীয় সরকার খুব যে সহানুভূতিশীল ক্রিপ্টো মার্কেটের প্রতি, তেমনটিও নয়। সুতরাং ক্রিপ্টো মার্কেট যেহেতু আনরেগুলেটেড বা নন রেগুলেটেড, এবং যেগুলো অধিকাংশই যেহেতু তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এগুলো প্রত্যেকটাই ভার্চুয়াল এক্সিস্টেন্স। সুতরাং এরকম বহুবার হয়েছে ইতিহাসে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে, যেখানে বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জেসগুলোই উঠে গেছে বিলিয়ন্স অফ ডলার্স, একদম লিটারালি তাদের বরবাদ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা অ্যাসেটের নিজস্ব আন্ডারলাইং ঝুঁকি বা রিস্ক থাকে, সেটা কেবলমাত্র শেয়ার মার্কেটের ক্ষেত্রে নয়। যারা এই ধরনের ভোলেটিলিটি বা দুদুল্যমানতা সহ্য করতে পারেন না, তাদেরকে কিন্তু অ্যাসেট ডাইভার্সিফিকেশন বা বিভিন্ন ধরনের অ্যাসেটে বিনিয়োগ করাটাই কাম্য। এবং ভালো বিনিয়োগকারী যদি একজন মানুষ হতে চান, তাকে অ্যাসেট ডাইভার্সিফাই ডেফিনেটলি করতে হবে। এবং তার জন্য আপনারা ডেফিনেটলি যারা রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তাদের পরামর্শ নিতে পারেন। আমি কেবলমাত্র ইন গুড ফেথ বলছি। যে কোনো মানুষ গোল্ডে ইনভেস্ট করছেন, গোল্ডে উল্লেখযোগ্য রিটার্ন শুনলে চমকে যাবেন যে গোল্ডের মোটামুটি যারা সভারেন গোল্ড বন্ডে ইনভেস্ট করেছিলেন, তারা 8 বছরে 128% রিটার্ন পেয়েছেন এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইস্যু করা সভারেন গোল্ড বন্ডগুলোর মাধ্যমে। এবার বন্ধ হয়ে গেছে, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা প্রচুর সম্পদ, বিশেষ করে গোল্ড, সেটা ক্রমাগত করে দিচ্ছিল গত কয়েক বছর ধরে। ইভেন 10-12 বছর ধরে কিন্তু দারুণ উত্থান শোনাতে এসেছে, কোনো রিকমেন্ডেশন না। এইবার গোল্ডের দাম কেন বাড়ছে আপনারা ডেফিনেটলি খেয়াল করে দেখবেন। সাধারণত শেয়ার মার্কেট যখন ওপরের দিকে ওঠে, গোল্ডের দাম ঠিক উল্টো পথে হাঁটে। এটা ইউজুয়াল চরিত্র। একই কথা বন্ডের ক্ষেত্রে খাটে, সেটা হচ্ছে যে যখন শেয়ার বাজারে দারুণ উত্থান আসে, ইউজুয়ালি বন্ড মার্কেটে বন্ড ইল্ড বাড়তে থাকে। কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে সোনার দাম যদি শেয়ার মার্কেটেও যদি বিভিন্ন স্টকসের দাম ওঠে, সেখানে বন্ডের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, সেখানে গোল্ডের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। অর্থাৎ কোথাও না কোথাও একটা রিস্ক অ্যাভার্সনের প্রবণতা মানুষের মধ্যে কিন্তু গত কয়েক বছর ধরে, বা আরো বেশি যদি স্পেসিফিক হতে হয় তাহলে গত কয়েক মাস ধরে কিন্তু এই ট্রেন্ডটা লক্ষ্য করা যাচ্ছে। কিছু মানুষ বিদেশে বিনিয়োগ করার কথা বলেন, বিদেশি শেয়ার মার্কেটের কথা বিনিয়োগ করার কথা বলেন। সেক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশনস আরবিআই এনেছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনেছেন। কারণ ক্রমাগত যদি মানুষ বিদেশে বিনিয়োগ করতে থাকেন, বর্তমানে টাকা দুর্বল হয়ে যাওয়া পেছনেও কিন্তু এই ডলার ব্যবহার করে বিদেশে ইনভেস্ট করা রয়েছে। সুতরাং মানুষ যখন টাকার বিনিময়ে ডলার কিনছেন এবং বিদেশে বিনিয়োগ করছেন,
স্বাভাবিকভাবেই তখন কিন্তু ডলারের ডিমান্ড বাড়ছে, টাকার দুর্বলতা ক্রমাগত বেড়েই চলেছে। সুতরাং আপনি ফুল ফ্লেজেড কেবলমাত্র বিদেশি মার্কেটগুলোতে বিনিয়োগ করতে পারবেন, সরাসরি বলুন বা মিউচুয়াল ফান্ডসগুলোর মাধ্যমে বলুন, এবং একটা লিমিটেড অ্যামাউন্ট অব্দি একজন মানুষ এখন বর্তমানে বিনিয়োগ করতেই পারবেন। সেটা ওভারসিজ ফান্ড হিসেবে পরিচিত, কেউ আমেরিকাতে বিনিয়োগ করছেন, কেউ জাপানে বিনিয়োগ করছেন, কেউ চীনে বিনিয়োগ করছেন, কেউ ব্রাজিলে বিনিয়োগ করছেন। এটা এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড ডিসাইড করছে, যারা বিশেষ করে অফশোর বা ওভারসিজ ফান্ডসগুলোতে ইনভেস্ট করেন তারা ডিসাইড করছেন যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করাটা লাভযোগ্য হবে, বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য। এবার সোনার যে ডিমান্ড ক্রমাগত বেড়ে চলেছে তার জন্য রিটেল ইনভেস্টার্সরা দায়ী, এই ধরনের দুর্নাম দেওয়াটা বোধহয় ঠিক হবে না। এটা ঘটনা যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে ডেটা প্রডিউস করেছে তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে মোট মজুদ সোনা যেটা রয়েছে সেটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ, বিশেষ করে ভারতীয় নারীদের মধ্যে যে সোনা রয়েছে সেটা বিশ্বের অন্যান্য মজুদ সোনার থেকে অনেক অনেক বেশি। এবং খেয়াল করে দেখুন যে যদি আমেরিকান বন্ডের প্রতি বিভিন্ন দেশের আস্থা কমে যেতে থাকে, যেমন চীন বর্তমানে করেছে, যে চীন গত কয়েক বছর ধরে আমেরিকান বন্ড পারচেস কমিয়ে দিয়ে তারা সরাসরি সোনা কেনা শুরু করেছেন, তাদের সেন্ট্রাল ব্যাংক বিপুল পরিমাণ তারা সোনা কিনে চলেছে, অবশ্যই অ্যাজ এ হেজিং ইনস্ট্রুমেন্ট নিঃসন্দেহে, কিন্তু এই ডলারের প্রতি বিতরাগ বলুন এবং আমেরিকান বন্ড মার্কেটের প্রতি অনাস্থা বলুন বা সার্বিকভাবে আমেরিকার যে তাদের যে সিদ্ধান্তগুলো, সে বাণিজ্যিক হোক পলিটিক্যাল হোক যাই বলুন না কেন, সেটার জন্যে বিভিন্ন দেশ স্থিতিবিরক্ত। এবং ভারতের আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ সোনা কিনে চলেছেন। এবার বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংক যদি এই হারে সোনা কিনতে থাকে, খুব স্বাভাবিকভাবে সোনারও প্রতি মানুষের সোনারও দাম ক্রমাগত যে বৃদ্ধি পেয়ে চলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ সোনা খুব লিমিটেড একটা অ্যাসেট গোষ্ঠী বিশ্ব জুড়ে, এবং তার ডিমান্ড যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, সেটা অ্যাজ এ কারেন্সি বলুন বা যদি অ্যাস্থেটিক কারণেই বলুন, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু সোনার ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে। সেটা রিফ্লেক্টেড হচ্ছে বিশেষ করে আজকেরও দিনে যখন ক্রুড অয়েলেরও দাম কমেছে, সেখানে সোনার দাম আজকেরও কিন্তু প্রতি 10 গ্রামে প্রায় 435 টাকা বৃদ্ধি পেয়েছে। লাস্ট ট্রেডের প্রাইস প্রায় 8% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সোনার দাম 4 এপ্রিলের যে এক্সপায়ারি সোনার ফিউচার্স, সেটা 85,916 টাকা 24 ক্যারেট প্রতি 10 গ্রাম ট্রেড করছে। মুখের কথা তো ডেফিনেটলি নয়, মধ্যবিত্তকে তো ক্রমাগত আঘাত করেই চলেছে এই সোনা কেনাটা, এবং তার ফলে যে 85,000 প্রায় 86,000 হয়ে যাবে। আপনি যদি সোনার দোকানে 24 ক্যারেট কিনতে যান কি 22 ক্যারেট কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে আরো 2,000 টাকা মতন এক্সট্রা প্রিমিয়াম দিয়ে কিনতে হবে। সুতরাং সোনার চাহিদা যে বেড়েছে এটা অনস্বীকার্য। সোনা অ্যাসেট হিসাবে কদর বেড়েছে, যেভাবে অলংকার হিসাবে তার গ্রহণযোগ্যতা তো কেবলমাত্র ভারতবর্ষে রয়েছে তা না, বিশ্বের সব দেশেই রয়েছে। সুতরাং সোনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাঙালি মধ্যবিত্ত মানুষের সমস্যাটাও কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, এবং এই কারণে কিন্তু অ্যাসেট অ্যালোকেশনটা গুরুত্বপূর্ণ। কারণ মাথায় রাখতে হবে যে সমস্ত অ্যাসেট একসঙ্গে কখনো পারফর্ম করে না, কোনোদিন করতে পারে না। সুতরাং কোনো অ্যাসেট কখনো ভালো পারফর্ম করবে তো অন্য অ্যাসেট মোটেই ভালো পারফর্ম করবে না। যাক, আজকের মার্কেটে বুঝতেই পেরেছেন যে ভোলেটিলিটি রয়েছে, দুর্বলতা রয়েছে, এবং নিফটি নিজেকে হোল্ড করে রাখতে পারছে না, 23,000-এর আশেপাশে ঘোরাফেরা করছে। 23,000 আপাতত ডেফিনেটলি সাপোর্ট হিসাবে কাজ করছে, কিন্তু মানুষের মনের মধ্যে যে আশঙ্কা রয়েছে তার ফলে যে মার্কেটে এখন একটু যদি উঠছে, মার্কেট যখনই শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম উঠছে, সঙ্গে সঙ্গে মানুষ কোনো মতে মার্কেট ছেড়ে পালাই এই ব্যাপারটা করছে। বাঙালি বিনিয়োগকারীকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই ধরনের ভোলেটিলিটি 15%, 20%, 30% পোর্টফোলিওতে পতন এটা কোনো ব্যাপার না। 2008-এও এরকম মার্কেটে 60%-এর ওপর পতন এসেছিল, 60%। নিফটি সেন্সেক্স 60 থেকে 65%-এর মধ্যে পতন এসেছিল। বিভিন্ন যে স্টকসগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ লিটলি একেবারে 80, কোনোটা 80%, কোনোটা 90% এরকম হারে নেমেছিল। কোভিডের সময় মাত্র কয়েকদিনের মধ্যে 30%-এর উপর পতন এসেছিল ইন্ডিভিজুয়াল স্টকসগুলোতে, 50 থেকে 60%, 11 থেকে 12 দিনের মধ্যে 50 থেকে 60% চোখের সামনে নেমে গিয়েছিল। সুতরাং যদি পোর্টফোলিও 15% নামে, আপনার যদি কনভিকশন থাকে
যে এই স্টকসগুলো যেগুলো আমি কিনেছি সত্যি সত্যি ভালো, ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, তাহলে তো টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু বাই সেলের সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, সম্পূর্ণভাবে আপনাদের। আমি কোনো ধরনের কোনো বাই সেল রিকমেন্ডেশনের দিকে যাবই না। আমার পজিশন যদি আপনারা জানতে চান সেটা আমি জানাতে পারি। আমার কোনো রকম মার্কেট যতই পড়ুক না কেন, আমি কোনো রকম বিক্রির ধার কাজ দিয়ে যাব না, যদি না একটা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রাকচারালি তার মধ্যে গন্ডগোল থাকে। আমি আমার কথা ডেফিনেটলি বলতে পারি, এবং সেক্ষেত্রে আমার লক্ষ্যই থাকে এরকম যে মার্কেটে যখনই বিভিন্ন শেয়ারের দাম নামে, যখন যদি সুযোগ পাই সেই ধরনের স্টকসগুলো, কোম্পানিসগুলো কিনে রাখা। এটা আপনি রুপি কস্ট অ্যাভারেজিং বলতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর, যদি এই বিশ্বাসটা থাকে যে কোম্পানিসগুলোতে আপনি ইনভেস্ট করছেন সেগুলো বিভিন্ন সেক্টরকে রিপ্রেজেন্ট করছে, আপনার যথাযথ ডাইভার্সিফিকেশন রয়েছে, এবং ডেফিনেটলি এই কোম্পানিসগুলো যখন মার্কেটে এই ভোলাটিলিটি কমবে, এই কোম্পানিসগুলো আবার ফেরত আসবে, তাহলে তো টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু এটা তো ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে যে আপনার শেয়ার বাজারে ঝুঁকি সহ্য করার ক্ষমতা কতখানি, এইটা কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। যে আমি যদি দেখি 10-15% পতন হলে আমি আর পারছি না, আমি টেনশনে ঘুমাতে পারছি না, তাহলে কিন্তু সেফ অ্যাসেটের দিকে যাওয়াটাই কিন্তু কাম্য। কারণ মার্কেটে আপনি যদি 52 উইকস হাই দেখেন এবং 52 উইকস লো দেখেন একটাই শেয়ারের, সেক্ষেত্রে দেখবেন অন্তত 50-60% মধ্যে কারেকশন রয়েছে, মানে ডিফারেন্স রয়েছে। সুতরাং এই যে ডিফারেন্সটা, এটা থাকবেই মার্কেটের মধ্যে, ডিফারেন্সটা থাকবেই। অর্থাৎ কখনো একই বছরের মধ্যে একটা স্টকের দাম তার 52 উইকস হাই থেকে 50-60% ইজিলি নেমে আসতে পারে, এটা কোনো ব্যাপারই না। সেটা বুল মার্কেট বলুন, বেয়ার মার্কেট বলুন, যাই বলুন না কেন, এই ভোলাটিলিটিটাকে ডেফিনেটলি সহ্য করতে হবে। আর যারা রিনিউয়েবল এনার্জির বেস্ট অফ দ্য বেস্ট স্টকসে ইনভেস্ট করেছিলেন, তাদের স্টকে কি 50-60% কারেকশন আসেনি ভালো ভালো স্টকে? যারা ডিফেন্সে ইনভেস্ট করেছিলেন, তাদের স্টকে কি 40-50-60% কারেকশন আসেনি? যারা রেলওয়ে স্টকসগুলোতে কারেকশন, মানে যারা ইনভেস্ট করেছিলেন এবং বিপুল লাভ করেছিলেন, তাদের স্টকে কি কারেকশন আসেনি? এইটা মাথায় রাখতে হবে যে আপনি এক্সিট স্ট্র্যাটেজিটা যথাযথভাবে রেখেছেন কিনা, অর্থাৎ আপনি শেয়ারটি কখন বিক্রি করবেন। আপনার যদি সত্যি সত্যি মনে হয় যে না এবার স্টকটা এক্সপেন্সিভ হয়েছে, স্টকটা খুব স্বাভাবিকভাবে আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন যে স্টকগুলো পি রেশিও 150, 200, 300, 400-তে ট্রেড করছিল, সেগুলো আজকে কি হারে নিচে নেমে এসেছে। ট্রেন্টের মতন দুর্দান্ত কোম্পানি, যেটা গত 10 বছরে প্রায় 30-40 গুণ রিটার্ন দিয়েছিল, সেই স্টকে যদি মাত্র কয়েক দিনের মধ্যে 30%, 25-30% কারেকশন আসে, তাহলে বুঝতেই পারছেন কি দুর্দান্ত কোম্পানি হোক কি মাঝারি মাপের কোম্পানি হোক, কারেকশন যখন আসে যে কোনো স্টকেই কারেকশন আসতে পারে, যখন খুশি আসতে পারে। তার জন্য কোম্পানিটাকে খুব খারাপ হতে হবে এমন কোনো মানে নেই। নইলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কেন 52 উইকস লো যাচ্ছে? জিও ফিনান্সিয়াল সার্ভিসেস কেন 52 উইকস লো যাচ্ছে? টাটা মোটরস কেন 52 উইকস লো যাচ্ছে? বেস্ট অফ দ্য বেস্ট যেগুলো কনজিউমার ডিউরেবলস, সেই কোম্পানিজগুলোতে কেন এরকম হারে পতন চলছে? বিভিন্ন টাটা কোম্পানিজ যেগুলো যার কর্পোরেট ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত, বিশ্বখ্যাত, সেই কোম্পানিজগুলোতে কেন আজকে 52 উইকস লো নামছে বিভিন্ন স্টকসগুলো? এই প্রশ্নটা করুন। একটা জিনিস তো ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে যে কোম্পানি, বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানিজ যতই খারাপ অবস্থা হোক না কেন, একটা পিরিয়ড অফ টাইমের পর তারা বাউন্স ব্যাক করে। শেয়ার বাজারেরও তাই একই ধর্ম, সেটা চলতেই থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। অর্থাৎ যতদিন মানব সভ্যতা থাকবে, যতদিন শেয়ার মার্কেট থাকবে, এটাই চলতে থাকবে। স্টকের যদি অত্যাধিক চড়া দামে ট্রেডিং চলে, সেটা কিন্তু সাস্টেনেবল নয়, একটা না একটা সময় কারেকশন আসতে বাধ্য। সার্বিকভাবে যখন মার্কেট কারেকশন হবে, তখন কোম্পানি যতই ভালো রেজাল্ট না করুক না কেন, সেই কোম্পানিগুলোতেও কারেকশন আসবে। কি মনে হয় যে এই যে গত কয়েকদিন ধরে যে কোয়ার্টার রেজাল্ট বিভিন্ন কোম্পানি বেরোচ্ছে, তার মধ্যে বহু কোম্পানি মোটেই বিনিয়োগকারীদের মনের মতন রেজাল্ট করেনি, খারাপ রেজাল্ট করেছে। গত ইয়ার অন ইয়ার যদি রেজাল্ট দেখেন, তাদের প্রফিট কমেছে। কিন্তু কি এরকম কি কোনো কোম্পানি নেই যারা কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার তাদের রেজাল্ট অনেক ভালো করেছে কোয়ার্টার 3-তে? কিন্তু তাদের বিভিন্ন স্টকসগুলোর রেজাল্ট দেখুন তো, মানে অবস্থা দেখুন তো, সেই স্টকগুলোতেও 20-30% সহজেই কারেকশন চলে এসছে। কারেকশন অ্যাকসেপ্ট করতে হবে, এমব্রেস করতে হবে। আপনাদের তেতো ওষুধ গেলার মতন সেই ধৈর্য ধরে, এই যে একদিন দুদিনে মার্কেট ফিরে আসবে, এইটা হয় না। মার্কেটের এরকম সম্ভাবনা রয়েছে যে মার্কেট এরকম সারা বছর ধরে এরকম বিহেভ করলো, বিভিন্ন স্টকে আরও কারেকশন এলো। এটা তো নতুন নয় যে মার্কেট 1 বছর 2 বছর ধরে কোনো মুভমেন্টই দেখলো না, সাইড ওয়াইজ মুভমেন্ট দেখে গেল, বিভিন্ন স্টকে আরও বেশি কারেকশন এলো, হতেই পারে। এফআইআইস যারা মনে করছেন এফআইআইস সমস্ত বিক্রি করে দিয়ে চলে গেছে,
তাদেরকে বলে রাখা ভালো যে গত 1 বছরে এফআইআই তাদের মোট বিনিয়োগে, ভারতবর্ষের মোট বিনিয়োগের 1% লিটারালি বিক্রি করেনি। সেটা বলাটা ভুল, কারণ এফআইআইসরা মোটামুটি প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর এখন ইনভেস্ট করে বসে রয়েছে। তার মধ্যে 3-3.5 লক্ষ কোটি টাকা যদি তারা বিক্রি করে বেরিয়ে যায়, মানে 3-3.5% তারা বিক্রি করেছে। অর্থাৎ টাকা ডলারের তুলনায় যতখানি দুর্বল হয়েছে 3 থেকে 3.5%, সেই পরিমাণ অর্থের শেয়ারই এফআইআইসরা বিক্রি করে দিয়ে গত কয়েক মাসে, বিশেষ করে যদি সেপ্টেম্বর পিরিয়ড থেকে দেখি, অতটা টাকার শেয়ার বিক্রি করে দিয়ে তারা চলে গিয়েছে। কিন্তু এখনো প্রায় 100 লক্ষ কোটি টাকার শেয়ার তাদের হাতে রয়ে গেছে। এবং যদি বিভিন্ন নিফটি 50 স্টকসগুলো দেখেন, এইচডিএফসি ব্যাংক একবার খেয়াল করে দেখুন তো এফআইআই কত ইনভেস্টমেন্ট রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে একবার খেয়াল করে দেখুন তো কত টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এফআইআইস, বা কত পার্সেন্টেজের ইনভেস্টমেন্ট রয়েছে এফআইআই। নিফটি 50 প্রত্যেকটা স্টক একবার আপনারা চেক করে দেখুন যে ঠিক তাদের কতখানি ইনভেস্টমেন্ট রয়েছে। খেয়াল করে দেখবেন একটা বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে বিভিন্ন স্টকগুলোতে এফআইআইসতে। তারা কিন্তু বিক্রি করে বেরিয়ে যায়নি এখনো। হ্যাঁ, হতেই পারে 1% 2% তারা বিক্রি করে বেরিয়েছে, কিন্তু ওভারঅল যে লার্জ ফেথ, একটা দীর্ঘমেয়াদী যে বিনিয়োগের যে সদিচ্ছা রয়েছে এফআইআইস, সেটা কিন্তু ডেফিনেটলি যায়নি, সেটা রয়েই গেছে এখন অব্দি। কেন এফআইআইস ভারতবর্ষে ফিরে আসতে বাধ্য, সেটা নিয়ে কোনো না কোনো দিন একটা এপিসোড করবো, তারা আলটিমেটলি ফিরে আসবে। এইবার দ্বিতীয়ত আরেকটা কথা না বললেই নয়, ভারতীয় অর্থনীতি নিয়ে বহু মানুষের মনের মধ্যে বহু প্রশ্ন রয়েছে। তাদের বক্তব্য ভারতীয় অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, তাদের বলে দেওয়ার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে ভারতীয় অর্থনীতি বিশ্বের সমস্ত অর্থনীতির মধ্যে অন্যতম শক্তিশালী একটি অর্থনীতি। ভারতীয় জিডিপি গ্রোথ নিয়ে ডেফিনেটলি প্রশ্ন থাকতে পারে যে হারে গ্রো করা উচিত সে হারে গ্রো করছে না। কিন্তু একটা দেশ যখন 6.3% থেকে 6.5% কি 6%-এর আশেপাশেও গ্রো করে, তার মানে নিঃসন্দেহে এটা দাঁড়ায় যে সেই দেশটি অবশ্যই বিশ্বের মধ্যে ফাস্টেস্ট গ্রো করছে। চীনের জিডিপি কত হারে গ্রো করছে যদি খেয়াল করে দেখবেন যে চীনের অর্থনীতি 4 থেকে 5%-এর মধ্যে গ্রো করছে গত কয়েক বছর ধরে। আমেরিকার অর্থনীতি নিয়ে যারা উচ্ছ্বসিত তাদের বলে রাখার দরকার, আমেরিকা গত কয়েক বছর ধরে আনুমানিক 3%-এর আশেপাশে তারা গ্রো করছে। যারা ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে গদগদ, তাদেরও এটা বলে রাখার দরকার যে ইউরোপের যে অর্থনীতি সেটা দারুণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। 2% থেকে 2.5%-এর মধ্যে তাদের বৃদ্ধি। একমাত্র গ্রোথ গোটা বিশ্বে ভারতবর্ষ এবং চীন, এই দুটি দেশই দেখিয়ে চলেছে এবং এদেরই গ্রোথ এই মুহূর্তে দ্রুততম। 2 নম্বর, ভারতীয় অর্থনীতিতে এখনো অবধি এমন কি ইন্ডিকেশন রয়েছে যার ফলে ভারতীয় অর্থনীতিকে খারাপ বলা চলে। এটা আপনাদের অনুরোধ করব যে আপনারা কমেন্ট বক্সে দয়া করে লিখে জানাবেন। ভারতীয় অর্থনীতির একটা রিফ্লেকশন ভারতীয় শেয়ার বাজারের মধ্যে দিয়ে পাওয়া যায়, কারণ ভারতীয় অর্থনীতিতে মেজর কন্ট্রিবিউটার্স কিন্তু এই ভারতীয় কোম্পানিগুলো। যদি ভারতীয় অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে থাকতো, তাহলে শেয়ার বাজার বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছে সেটা থাকতো না। চোখ বন্ধ করে আপনারা 30-40-50% ক্র্যাশ করছে এটা দেখতে পেতেন। বলাই হয় যে যে কোনো শেয়ার মার্কেট ইজ আ ব্যারোমিটার অফ এনি কান্ট্রিজ ইকোনমি। সুতরাং সেই দেশের শেয়ার মার্কেট ততটাই ভালো করবে যতটা ভালো করবে তাদের অর্থনীতি। ভারতীয় অর্থনীতি এই মুহূর্তে কোনো সমস্যার মধ্যে দিয়ে ডেফিনেটলি নেই, ভবিষ্যতে তো আসতেই পারে। এর আগে কি ভারতীয় অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়নি? ডেফিনেটলি গেছে, বহুবার গেছে এবং সেখান থেকে ডেফিনেটলি ফিরে এসছে। বিশ্বের যে কোনো দেশ অর্থনীতি একটা সাইকেল, কখনো একটা দেশ খুব ভালো করবে, কখনো মাঝারি করবে, কখনো ইনডিফারেন্ট থাকবে, কখনো তার অবস্থা খুব খারাপ হবে। যে কোনো দেশের, বিশ্বের যে কোনো ইতিহাসের যে কোনো অংশের একটা দেশের অর্থনীতি তুললে এটাই বোঝা যায়। প্রত্যেকটা অর্থনীতি কখনো মারাত্মক ভালো অবস্থার মধ্যে দিয়ে যায়, কখনো খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে যায়। এখানে আজকে শেষ করবো, একটু বলে নেওয়ার দরকার যে মার্কেটে ভোলেটিলিটি বৃদ্ধি ডেফিনেটলি পাচ্ছে। বিভিন্ন সেক্টরসের মধ্যে নিফটি আইটি 1% আজকে পতন দেখেছে, মিড ক্যাপ স্মল ক্যাপের অবস্থা ততই বছর। এফএমসিজি ভালো করছে না, আজকের 0.64% পতন ডেফিনেটলি দেখেছে। 52 উইকস হাইয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কোম্পানিজ, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, মুথুট ফিন্যান্স, এসবিআই কার্ডস এবং শ্রী সিমেন্টস। 52 উইকস লো বহু কোম্পানিজ গেছে, উল্লেখযোগ্য বলতে বিভিন্ন যে সিমেন্ট কোম্পানিজগুলো তারা 52 উইকস লো বহু কোম্পানিজ রয়েছে। ডিএলএফ রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে, বড় কোম্পানি। ফিনিওটেক্স কেমিক্যালস, গোদরেজ কনজিউমার, গোদরেজ প্রপার্টিজ, গুজরাট গ্যাস, জিভিকে পাওয়ার, এছাড়া ইন্ডিগো পেন্টস, ইন্ডো উইন্ড এনার্জি, হিরো মোটোকর্প 52 উইকস লো। লা অপোলো আরজি, মহিন্দ্রা লজিস্টিক্স, মহিন্দ্রা লাইফ স্পেস,
এছাড়া পিআই ইন্ডাস্ট্রিজ, পিএনসি ইনফ্রাটেক, রাজেশ এক্সপোর্টস, শপার স্টপ, এসকেএফ ইন্ডিয়া, স্পেন্সার্স, শ্রীলেদার্স, টিমলেস সার্ভিসেস, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, যাত্রা লাইন প্রভৃতিরা 52 ছিল। এবং আজকের সর্বোচ্চ পতন যে কোম্পানিগুলো দেখেছে তার মধ্যে বিশেষ করে ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে বলছি, এর মধ্যে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে 4%-এর উপর পতন, বরুণ বিভারেজেস, ভোল্টাস, পিআই ইন্ডাস্ট্রিজ, ক্যাম্পস এরা 3 থেকে 4% মধ্যে পতন, ভারত ফর্জ, মেট্রোপলিস, এমফেসিস, পেজ ইন্ডাস্ট্রিজ, আর্ট ইন্ডাস্ট্রিজ, কেআই ইন্ডাস্ট্রিজ, কোলগেট, কানাড়া ব্যাংক এরা 2 থেকে 3% মধ্যে পতন, ডক্টর লাল প্যাথ ল্যাব, বিএসসি লিমিটেড এরা 1 থেকে 2% মধ্যে পতন দেখেছে। এখানেই শেষ করব এবং বলে নিচ্ছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনারা বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন, অথবা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে, কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, এটা নিয়ে আলোচনা হয়। সর্বশেষে যেটা বলে রাখি বা বলে থাকি, আপনাদের কাছে আবেদন করি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের জন্য এই এপিসোডস করা যাতে আপনারা উপকৃত হন, প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের সত্যি প্রয়োজন রয়েছে যে তারা ভারতবর্ষের সেরা বিনিয়োগকারী হয়ে উঠুন, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।